हे गाइज वेलकम बैक टू माई चैनल। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাই। আজ হচ্ছে 11 মার্চ টিউসডে। আজ আমাদের শান্তিনিকেতনের সেকেন্ড দিন। তো কালকে তো সেরকম ঘোরাটোরা কিছু হয়নি, এই লোকাল মার্কেট এক্সপ্লোর করেছি, সোনাঝুরির হাটটা একটু ঘুরেছিলাম, আর খাওয়া দাওয়া গল্পগুজব এইসব করেই কাটিয়েছি। তো আজকে আমরা সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই কবিতাঞ্জলি হোমস্টে থেকেই আমাদের একজন টোটো দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন এখানকার ওনার। তো ওনার সাথেই আজকে এখানকার পুরো দিনের সাইড সিন করব, যেমন হচ্ছে কোপাই নদী, সোনাঝুরি হাট, তারপরে একটা কি জমিদার বাড়ি আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তো সমস্ত কিছু এক্সপ্লোর করব, তোমাদের সামনে সমস্ত কিছু ইনফরমেশন দেব, তুলে ধরবো। তো তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই একটু করে লাইক করে দিও, ঠিক আছে? তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো তোমাদের কাছ থেকে। আর ব্লগগুলো কেমন লাগছে একটু জানিও। আজকে আমি এই হোমস্টের ব্যালকনি থেকে, দেখতে পাচ্ছ, ব্যালকনি থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। চলো দেখতে থাকো। আজ শান্তিনিকেতনের সেকেন্ড দিন। বেরোনোর কথা ছিল সকাল 8টায়, আমাদের এই 8 ঘন্টা মতো লেট হয়ে গেল। আসলে কাল শুতে শুতে রাত হয়ে গেছে, এডিটিং এখানে করতে হয়েছে, তো শুতে রাত হয়ে গেছে। তো সকালে যথারীতি উঠতেও দেরি হয়ে গেছে, তো 9টা বেজে গেছে। তো 9টা থেকে সেকেন্ড দিনের শান্তিনিকেতনের ট্যুরটা আমরা শুরু করে দিলাম। দেখতে থাকুন। এই যে এখানে সকালের ভিউটা দেখাচ্ছি, সকালের ভিউটা দেখুন। মেয়ে যাচ্ছে, গুড মর্নিং বলে দাও। আর এখানে একটা কি জিনিস লক্ষ্য করছি বলো তো, এই সকালবেলা ঘুম থেকে উঠে না প্রাকৃতিক পরিবেশটা এত মনোরম লাগছে, মানে চতুর্দিকে গাছপালা, পাখির ডাক, কিচির মিচির। মানে যতই হোক মেইন টাউনে থাকি তো, একদম সিটিতে, তো এখানে তো মানে আমাদের ওখানটা তবু পাওয়া যায়, কিন্তু এখানকার মতো তো আর এতটা পাওয়া যায় না। মানে ভোরবেলা কোকিলের ডাক থেকে শুরু করে নানান ধরনের পাখির ডাক পাওয়া যাচ্ছে এখানে। খুব সুন্দর লাগছিল। আমাদের তো ইচ্ছা ছিল ভোরবেলা উঠে এখানের ওই যেসব লোকাল গ্রামগুলো আছে ওই সব রাস্তা ধরে হেঁটে যাওয়া, একটু ঘুরে আসা, মর্নিং ওয়াক টাইপের, খুব ভালো লাগে। কিন্তু যেহেতু কাল শুতে রাত হয়ে গেছে, তো উঠতে পারলাম না, কি আর করা যাবে। নেক্সট টাইম আর একবার এসে এই জিনিসটাকে করবার চেষ্টা করব। চলো, আপনারা দেখছেন এটা হচ্ছে প্রান্তিক স্টেশন। প্রান্তিক স্টেশন থেকে নেবে কবিতাঞ্জলি রিসোর্টটা, কিন্তু সরি রিসোর্ট নয়, হোমস্টেটা কিন্তু খুবই কাছে। সিগন্যাল পড়ে গেছে দেখুন, এখনই ট্রেন আসবে। সিগন্যাল পড়ে গেছে, এখনই ট্রেন আসবে। আর এখানে দেখুন চাটা, যেখানে যা ব্রেকফাস্ট করার, অনেকেই এখানে এসব ব্রেকফাস্ট করে নেয়। চা ব্রেকফাস্ট এখানে সমস্ত করে নেয়। সিগন্যাল পড়ে গেছে, এখন ট্রেন আসার অপেক্ষা। ট্রেন আসবে, দেখতে ভালো লাগবে না? কত সব দোকানদার, এটা পরোটা লেখা আছে। সবাই ওয়েট করছে। দেখুন প্রান্তিক স্টেশন দিয়ে ট্রেন যাচ্ছে, এটা মালগাড়ি যাচ্ছে।
এখানে একটু চা খাওয়া হবে। চা খেতে নেমেছি এখানে একটু। আচ্ছা, এটা হচ্ছে বোলপুরের কেন্দ্রীয় বিদ্যালয়। এত সবুজের সমারোহ না আমাদের ওখানে দেখতে পাওয়া যায় না। আমাদের ওখানে সল্ট লেকে আছে এমনি প্রচুর গাছপালা, ওখানে সব কিছুই তো পলিউটেড হয়ে গেছে না। এখানে যেমন এখনো গ্রামীণ ছোঁয়া আছে সব কিছুর মধ্যে। এই দেখুন পলাশ ফুল কি দারুণ। চতুর্দিকে এখন পলাশেরই সমারোহ, চতুর্দিকে। বাড়িগুলো এখানকার কিন্তু খুব সাজানো গোছানো। প্রাকৃতিক পরিবেশটা এত ভালো লাগছে, চতুর্দিকে পদ্ম পুকুর, গাছপালা, পলাশের বন, খেজুর গাছ, তাল গাছ, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা। যেখানেই যাচ্ছি সব বড় বড় বট গাছ, অশ্বত্থ গাছ। এই গাছটাই দেখুন না কি দারুণ, কত বড় গাছটা দেখো। ঠিক তার নিচে আছে পুকুর। গরমকালে এই গাছের নিচে বসে যা আরাম না। এখন আমরা কঙ্কালীতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জাস্ট শুধু চা খেয়েছি, চা খেয়ে তো পুজো দেওয়া যায়, এখন কিছু খাবো না। কঙ্কালীতলায় পুজো দিয়ে ব্রেকফাস্ট সারবো। প্রচুর তাল গাছ, প্রচুর। অনেক লোকাল বাসও যাচ্ছে এই দিক দিয়ে, দেখুন। এই দেখুন পলাশ, সরি এটা পলাশ না, বট গাছ। এরা সব যাচ্ছে স্কুলে, বাচ্চারা। দেখুন আমরা কঙ্কালীতলা ইন করে গেছি। এখানে সমস্ত পূজার সামগ্রী পাওয়া যায়, দেখেই বুঝতে পারবেন। ঠাকুরের চেলি, মিষ্টি, জবা ফুলের মালা, এই যে দেখেই বুঝতে পারছেন জায়গাটা। হ্যাঁ, আমরা পূজার সামগ্রী কিনে নিয়েছি ঠাকুরের। দেখুন পূজার সামগ্রী পাওয়া যায়। এই যে 108টা জবা ফুলের মালা নিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখুন, কোনো একটা জায়গা নির্দিষ্ট জায়গা খুলে রাখবেন। টিফিন করে দিতে পারবেন নিরামিষ। ঠিক আছে, আমি এখানেই থাকবো, বেরিয়ে দেখতে হবে। এখানে নানান ধরনের ডালি পাওয়া যায়। 50 টাকার ডালি আছে, 100 টাকার ডালি আছে, 150 টাকার ডালি আছে, সমস্ত ধরনের ডালি আছে। আপনারা আপনাদের সামর্থ্য মতো ডালি কিনে নিয়ে মাকে পুজো দিতে পারেন। আর 50 টাকার পুজো কিনে আলাদা করে এখানে মালাও কিনে নিতে পারেন। পুজো 50 টাকার কিনলেন, কিন্তু মালাটা আলাদাভাবে কিনে নিলেন। যে এই রাস্তাটা দিয়ে আমরা সোজা চলে এসেছি। প্রচুর লোকের ভিড় হয়েছে, দেখতে পাচ্ছেন। শুনেছি খুব জাগ্রত তো মন্দিরটা, প্রচুর লোকের ভিড় হয়েছে। দেখুন খুব সুন্দর না জায়গাটা, মানে পুরোটা প্লেন, কিছু নেই, খুব সুন্দর। কে কে এখানে আগে এসেছেন, অনেকেই এসে থাকবেন জানি। কে কে এখানে আগে এসেছেন, কেমন লেগেছে, কতবার এসেছেন, পারলে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমারও ভালো লাগবে যে না, যে জিনিসগুলো তুলে ধরছি আপনাদের একটু হলেও ভালো লাগছে।
এখানে বাচ্চাদের নানান রকম জিনিস পাওয়া যায় কেনবার জন্য। খেলনা টাইপের এই হোলি আসছে, মুখোশগুলো বিক্রি হচ্ছে। এখানকার স্থানীয় যারা, তারা এইভাবেই জীবিকা নির্বাহ করেন। হ্যান্ডক্রাফট সমস্ত জিনিস বানিয়ে বিক্রি করেন এখানকার ট্যুরিস্টদের কাছে। আর এনাদের তো অত লাক্সারিয়াস জীবনেরও দরকার পড়ে না। এনারা খুব সাধারণ ছাপোষা মানুষ, দিন আনা দিন খা। খুব এনারা যা রোজগার করেন এখান থেকে, এনাদের খুব আরামসে এনাদের হেসে খেলে জীবন অতিবাহিত করেন। এখানকার মানুষজনগুলোকে দেখলে না সত্যিই খুব ভালো লাগে। কীরকম সাধারণ, কত সুন্দর, খোলা মনের মানুষ সব। দেখুন নতুন বিয়ে হয়েছে, কঙ্কালীতলায় এসেছে আশীর্বাদ নিতে। দেখুন নতুন বিয়ে হয়েছে, চলুন বউকেও দেখাবো। নতুন বউকেও দেখে নিই। এখানে মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে সবাই গিঁট বেঁধে যায়। আবার মনস্কামনা পূর্ণ হলে এই গিঁটটা খুলে যেতে হয়। পুরোটা ঘুরিয়ে ক্লিয়ার দেখিয়ে দিল। এখানে সবাই ফটো সেশন করছে, দেখুন। যাদের দর্শক বুঝে একটু আগিয়ে যাবেন, ক্লিয়ার দেবেন আমাকে। আমরা পুজোর ওইদিকে আসুন। হ্যালো, এখানের বট গাছটা দেখুন কত পুরনো, কত বট ধরে আছে, কিন্তু বট ফলগুলো সব শুকিয়ে গেছে। আর এখানকার যে আঞ্চলিক একতারা বাজিয়ে গান করে আপনারা সবাই জানেন। উনি বসে আছেন একতারা বাজিয়ে গান করছেন। আর অনেকে বসে বট গাছের ছাওয়ায় বসে ওনার একতারা বাজিয়ে গান শোনেন। দেখুন বাজাচ্ছে, কত সুন্দর বাজাচ্ছে দেখুন। এখানকার এটা একটা মানে আঞ্চলিক ঐতিহ্য বলতে পারেন। কি ভালো লাগে না শুনতে। দেখলেন কত সুন্দরভাবে গান করছে। মন্দিরের ঘন্টার শব্দ। আর এখানে না পুজোর সিস্টেমটা খুব সুন্দর। এখানে পুজোর সিস্টেমটা খুব ভালো।
মায়ের চরণ ছুঁয়ে একদম সুন্দরভাবে পুজো করছে, মানে মনে বেশ শান্তি আসছে। অন্যান্য জায়গায় দক্ষিণেশ্বর যেন একদম মুহূর্তের মধ্যে ঠাকুর দর্শন করে নিতে হবে, এখানে একদম ধীরে সুস্থে মায়ের কাছে অঞ্জলি দিয়ে মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে মন ভরে পুজো দিতে পারবেন। তো যারা শান্তিনিকেতনে আসবেন অবশ্যই কঙ্কালীতলায় পুজোটা দেবেন, দেখবেন মনের অনেক শান্তি পাবেন। এখানে আরেকবার গান একটু দেখিয়ে দিই। এই যে দেখছেন এটা হচ্ছে কুণ্ড, এই কুণ্ডে স্নান করা বা এই কুণ্ডের জল মাথায় লাগানো বলে খুব পুণ্যের, খুব ভালো হয় আর কি। তো দেখছেন এখানে সবাই ফুল দেখাচ্ছে, ধূপ দেখাচ্ছে কুণ্ডতে, আর অনেকে এই কুণ্ডের জল মাথায় লাগিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন আমরা আর ব্যতিক্রম থাকি কেন, আমরাও একটু লাগিয়ে নিই। কুণ্ডটা ভালো করে দেখে রাখুন, আপনারা যারা এখানে আসবেন অবশ্যই এই কুণ্ডের জল একটু করে মাথায় নেবেন, ঠিক আছে। এই লস্যির দোকানটায় অবশ্যই তোমরা ট্রাই করবে, খুব সুন্দর দই লস্যিটা বানিয়েছে। যে আমার মেয়ে খাচ্ছে, হাজব্যান্ড নিয়ে নিয়েছে। আমি এখন খালি পেটে লস্যি খাবো না, একবারে কঙ্কালীতলায় পুজো দিয়ে নিলাম, এরপরে একদম ব্রেকফাস্টটা সেরে নেবো। এই যে এই লস্যির দোকানটা চিনে রাখো, ইনি সম্ভবত পাঞ্জাবি, তাই লস্যিটা খুব ভালো বানিয়েছেন। কারণ তোমরা সবাই জানো পাঞ্জাবিরা লস্যি টস্যি খুব ভালো বানায়। এই গেটটা দিয়ে ঢুকে এসে এই যে এনার দোকানে আসবেন, ইনি খুব ভালো লস্যি বানায়। এটা বিশ্বভারতী পুরো এরিয়াটা, বিশ্বভারতী এরিয়াটা পুরো এক একটা জায়গায় এক একটা ঘর করা আছে, 6টা ঘর নানান রকম নামে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানেই বসে কাব্য নাটক এইসব লিখেছে। আচ্ছা, ওনার পরিবার এই বাড়িটা বানিয়ে বিশ্বভারতীতে গিফট করেছিল। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে কিছু দিতে না পারার কারণে জায়গাটি এবং বাড়িটির নামকরণ করে দেয় ওনার নাম অনুসারে, রতনপল্লী বা রতনপল্লী গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল যখন আসেন তখন ওনারা এখানে থাকেন, কিংবা হেবইতে কোনো নেতা এলো, সিআইটি বা এলো, তখন ওনারা এখানে থাকেন। এখান থেকে দেখবেন একটা গেট করা আছে, গেটটা মিলার মধ্যে ঢুকে একবারে সরাসরি আশ্রমে চলে গেছে। আমি দেখাচ্ছি, রতন টাটা বানিয়েছিল এটা, দিয়ে বিশ্বভারতীকে উপহার দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু রতন টাটাকে আর কিছু দিতে পারেনি, সেহেতু ওই বাড়িটার নামটা রতন টাটার নামে করে দিয়েছিল আর কি, মানে নামকরণ। এই আমাদের টোটো দাদার কাছে সব কিছু ইনফরমেশন পেয়ে যাচ্ছে। এখানে লোকাল টোটো যাদের কি করবে, ওনারা এখানকার কোথায় কি আছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। এই সমবায় সমিতি, এখানে যা কিছু আছে সমস্ত কিছু, ব্যাংক ট্যাঙ্ক সমস্ত কিছু হচ্ছে বিশ্বভারতীর আন্ডারে। এখানে বড় হসপিটাল আছে, বড় বড় সার্জেন্ট আছে, সমস্ত কিছু এগুলো সব বিশ্বভারতীর আন্ডারে রয়েছে। এই পান্থশালাটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন। পথের পথিকরা যখন পথ চলতে চলতে টায়ার্ড হয়ে যেত, তখন এখানে বসে এরা পানীয় গ্রহণ করতো এই কুয়ো থেকে।
পান্থশালা, এই যে পান্থশালা। এটা অবাক জলপান বলে জানা হয়। হ্যাঁ, অবাক জলপান ছোটবেলায় পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে সেই পড়েছিল কুয়ায়। না, খোঁজ জল, চোখের জল, নাকের জল। অবাক জলপান মানে জল পাই কোথায়? এইটা হচ্ছে সীমাপল্লী। এই যে বললাম হসপিটাল, এই যে ডাক্তারবাবু এবং নার্সরা এখানে থাকে। জায়গাটির নামকরণ করছিল সীমাপল্লী। সীমাপল্লী নামকরণ করে দেওয়ার কারণ মানুষ সহজে যাতে করে বুঝতে পারে যে ডাক্তারবাবু এবং নার্সরা এখানে থাকে, কারণ ওদের ধর্মই হলো মানুষের সেবা করা। আমরা একবার এই দিকটা দেখতে দেখতে যাই, আবার এই দিকে দেখতে দেখতে যাই। আমাদের এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা। আমরা এখন ইউনিভার্সিটির মাঝে মাঝে যাচ্ছি, তখন কিন্তু মনে হচ্ছে না যে আমরা ইউনিভার্সিটির মাঝে মাঝে যাচ্ছি। রাজ্য সরকারের ইউনিভার্সিটিগুলো দেখুন, চারিদিকে ঘিরে দিয়ে একটা মাত্র গেট করে, সেই গেটের মধ্যে ঢুকে গেলাম ওই রকমই হবে দেখতে গেলে একটা জায়গা আপাতত করে রেখেছি, সেটা হলেই বলাকা। আমি আসুন, আমি দেখাচ্ছি আপনাকে, তাহলে পরে মনে হবে ইউনিভার্সিটিটা কোথায়। দেখতে পাচ্ছেন বলাকা। গেটের মধ্যে ঢুকে গেলেন, বুঝলে? এটা সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল অফিস। এরপরে আমরা নানান ডিপার্টমেন্ট, এটা সেন্ট্রাল অফিস। নানান সাবজেক্টে পড়াশোনা করি। বাকিগুলো আমাদের এই আলাদা আলাদা ডিপার্টমেন্ট, কলা এবং সায়েন্স ডিপার্টমেন্ট, ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের কোচবিহার। এটা সত্যি কোচবিহার। সাতই পৌষ সেখানে মেলা হয়। এর মধ্যে ঢুকতে দিতে না কিন্তু প্রথম সাতই পৌষ এই ফিল্ডটায় মেলা হয়, এই গ্রামটাতে। এটা দেখে একটু হলেও মনে হবে না ক্যাম্পাসের মধ্যে বা ইউনিভার্সিটির মধ্যে ঢুকেছে, কিন্তু আমাদের বাকিগুলো সব পার্ট পার্ট করে করা আছে। এই যে এটা হচ্ছে আমাদের কোচবিহার মাঠটা, ওই তখন গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে ওটা হচ্ছে আমাদের পুলিশ লাইনটা, এবং তারপরে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওখানে পদ্মা ভবন এবং ভাষা ভবনটা রয়েছে, যেখানে ভাষা নিয়ে আর নানান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করানো হয়। আর এটা হচ্ছে অন্যদের একটা কলেজ বা অফিস। এটা কি বললেন? অন্যদের জন্য কলেজ, হোস্টেল আর পড়াশোনা করা যায়। আচ্ছা, এদিকে একটা ইন্টারন্যাশনাল গেস্ট হাউস আছে, সামনে সবই বুঝতে পারবো। এখানে NCC ক্যাম্প আছে। যাচ্ছি না, ঠিক আছে? এদিকে ভাষা ভবন এবং পদ্ম ভবন রয়েছে। আচ্ছা, যেখানে আমাদের ইন্ডিয়ার অফিসিয়াল ভাষা হচ্ছে 22টা, সেই 22টা ভাষাতে যেমন পড়াশোনা করানো হয়, এছাড়া আরও একটা বিদেশি ভাষাটাও পড়াশোনা করানো হয়। এই ভাষা কোথা থেকে সারা ওয়ার্ল্ডে, তার জন্য আমাদের বিশ্বভাষা সারা ওই দিকটায় রয়েছে। কি ওই দিকে কি যাবো? ওই যে বিল্ডিংগুলো রয়েছে ওই ভাষা ভবন, ওই দিকে যাবেন? না ছেড়ে দিন। পড়াশোনাটা করানো হয়। আচ্ছা, স্কুলটা শেষ হয়ে গেলে মানে এই যে কেজি থেকে একবারে উচ্চ মাধ্যমিক অবধি এই পড়াশোনাটা আমাদের নিচেতে গাছের নিচেতে পড়াশোনা করানো হয়, যার জন্য কোনো রুম টুম নেই। এবার যখন উচ্চ মাধ্যমিক পড়াশোনা করা শেষ হয়ে যাবে, উচ্চ মাধ্যমিক হয়ে যাবে, তখন কলেজে যাবেন, তখন আপনি রুম পাবেন, চেয়ার পাবেন, ফ্যান পাবেন, ডিপার্টমেন্ট পাবেন। আর ওই আমাদের এই যে ভিতরটা দেখছেন, এই স্কুলটা শেষ হয়ে যাওয়ার পর আমাদের প্রচুর পরিমাণে হোস্টেল আছে। এটা হচ্ছে আমাদের আশ্রমটা। এটা দেখুন, এটা হচ্ছে এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ একটা পুকুর কেটেছিলেন। এই পুকুরে স্নান করে উপাসনা করে পুকুরটা এখন বর্তমানে বন্ধ আছে।
উপাসনাকেই উপাসনা করে। তারপর নজরুল যখন এখানে বেড়াতে আসেন তখন উনি এই কপুর এবং তালগাছ মিলে একটা কবিতা লিখেছে। কবিতাটির নাম হলো লিখিত কবিতা, কিন্তু বাবুদের তালপুকুর নামে পরিচিত। এটাই হলো সেই বাবুদের তালপুকুর। সেই বাবুদের তালপুকুরে, হাবুদের ডাল পুকুরে। হ্যাঁ, এটাই হলো সেই বাবুদের তালপুকুর। ছোটবেলায় পড়েছি আমরা। আর এদিকে দেখেন ওই যেমন খড়ের চালে একটা বাড়ি রয়েছে, বাড়িটির নাম হলো নতুন বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেলানন্দ দেবী মাটির বাড়িতে থাকতে ভালোবাসতেন বলে ওনার জন্য একটা মাটির বাড়ি বানিয়েছিলেন। এই যে এটা সেটা ভেঙে ছুটে না দিয়ে নতুন করে সংস্কার করে রেখে দিয়েছে। ওখানে টালির চালে যে বাড়িটা রয়েছে, বাড়িটার নাম হলো দেউলিয়া বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী যখন মারা যায় তখন ঘণ্টাখানেক দেহটা ওই বাড়িতে রেখেছিলেন, তারপরে ওই বাড়িটার নামকরণ করেছেন দেউলিয়া বাড়ি। এই যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো যখন ঝড় বৃষ্টি হয় আর কি, তখন তো কোথাও দাঁড়াতে হবে না ডাকতে হবে, তার জন্য তখন ওই বাড়িটাকে ব্যবহার করা হয়। তিন পাহাড়ি বটতলা। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বিরাট যখন রাঁচি বা ভয়ে বেড়াতে গেছিলেন তখন এই বটতলা চারজনই তুলে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেলার চলে 3টা পাথর তুলে নিয়েছিল। বাবা যখন এই গাছটা স্থাপন করে, ছেলে তখন বলেছিল বাবা আমার 3টে পাথর কী হবে, তাই ছেলে 3টে পাথর দিয়ে গাছটা বসিয়ে নামকরণ করে দিয়েছিল তিন পাহাড়ি বটতলা। এই বটগাছের ছবিটা আমি সহজ করে প্রথম পাতাতে এবং স্কুলের বই প্রথম পাতাতে বটগাছের তলায় বসে চ্যালেঞ্জে কবিতা লিখতে শুরু করেছিল। কবিতার নাম দিয়েছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি। কুমোরপাড়ার গরুর গাড়িটা এখানে বসিয়ে দেখানো হয়। দেখতে পারো না এই মোটামুটি সব পাবে। আমার বাঁ দিকে দেখবেন একটা হালকা কি কেন্দ্র করে গোলাপটা বাইরে বাড়িটির নাম হলো তালগাছ বাড়ি। এটা ট্রেনের সামনে কেন্দ্র নেই, তাল গাছের নিচের বাড়ি। বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, কবিতাটির নাম হলো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, দুটি গাছ ছাড়িয়ে পক্ষী মারে আকাশে। এই বাড়িটির নাম হলো গাছ উপাসনা কি অবাক গিলাম। এখানে 16টা দরজা আছে, কোনো জ্বালানো নেই, ভিতরে কোনো মূর্তি নেই, মূর্তি পূজা হয় না, কারণ ওনারা ছিলেন ব্রাহ্মণ, তাই ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল। প্রত্যেক বুধবার সকাল 7টা নাগাদ আপনি যদি সাদা পোশাক পরে আসেন তাহলে আপনিও ঢুকতে পারবেন, আপনি উপাসনা করতে পারেন, প্লাস ওই ক্যাম্পাসে ভিতরটা আশ্রমটা 10 কিলোমিটার এদিক ওদিক করে ঘোরাঘুরি করতে পারবেন প্রত্যেক বুধবার। আমার বাঁ দিকে দেখবেন একটা বড় বাড়ি রয়েছে, বাড়িটিকে শান্তিনিকেতন বাড়ি বলা হয়। বাড়িটির নাম হলো শান্তিনিকেতন বাড়ি। সামনে থেকে দেখুন গির্জার মতো লাগবে, গির্জার মতো লাগে, চার্চের মতো লাগে। দেখে রাখুন, তারপর পরে বলে দিচ্ছি। সামনে একটা স্ট্যাচু রয়েছে তো, গির্জার মতো লাগছে। আরেকটু এগিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করবো, মসজিদের মতো লাগবে, গম্বুজ আছে। গম্বুজ আছে, বুঝলে? হ্যাঁ, মসজিদের মতো লাগে। বাড়িটাকে 3 থেকে 3 রকম দেখছি করে বানানো হয়, মসজিদ গির্জার মতো। বিশ্ববাসী শব্দের অর্থ হলো যেখানে পৃথিবীর সমস্ত মানুষ একটা বাড়িতে এসে মিলিত হতে পারবে, যেখানে জাতি ভেদাভেদ থাকবে না। মন্দির, মসজিদ, গির্জার মতো বানানো হয়েছে, যাতে করে জাতি ভেদাভেদ বানানো হয়েছে এই বাড়িটা। আর ওই যে ভাস্কর্যটা দেখলেন আপনি, ওই ভাস্কর্যটা হচ্ছে অনেক সকালে এবং বিকেলে সূর্য রয়েছে যখন ওর উপর লম্বাভাবে পড়বে, তখনই আপনি তারপর ওর ছায়া যখন মাটিতে পড়বে তখন আপনি বুঝতে পারবেন যে একজন মা তার বাচ্চাকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে। তাছাড়া এমনি খালি চোখে এমনি বোঝা যাবে। এটা হচ্ছে মিউজিয়ামটা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে, যার নাম হচ্ছে রবীন্দ্র ভবন। সব ওই যে সা রে গা মা পা ধা নি সা যেটা আছে না, সরগম, হ্যাঁ, এটাকে সপ্তসুর। আমার ডান দিকে দেখুন একটা জায়গা রয়েছে, বড় বাড়ি রয়েছে, বাড়িটির নাম হলো নাট্যঘর। হ্যাঁ, এটা নাম হলো নাট্যঘর। এই যে মুক্ত মঞ্চ, যে মুক্ত মঞ্চ রক্ত করে নাটকটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেন এবং তিনি প্রথম এই মঞ্চে অভিনয় করে দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই মঞ্চে প্রথম অভিনয় করে দেখিয়েছিলেন। এটা হচ্ছে আর্ট কলেজটা, এটা আর্ট কলেজ। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল রুম, এবারে আপনি রুম টুম সবই পাবেন। এই যে বাইরে স্ট্যাচু রয়েছে, স্ট্যাচুর নাম এগুলো বরফ দেশের একটা বাড়ি, আর বাকিগুলো হচ্ছে বিশ্বভারতী প্র্যাকটিক্যাল রুম বা হোস্টেল। এটা সে ইগলু টাইপের। কোনো কারণ আপনাকে দেখুন, আবার এইখান থেকে আসতে হবে, আমাদেরকে নিচে এটা আসতে হবে, এখানটা থেকে। একটা সাঁওতালি পরিবার,
মানে কান্দে ও মানে সাঁওতালি বড় স্থান ত্যাগ করে চলে যাচ্ছে। চলে যাওয়ার কারণে যে এই জায়গাটা তখনকার দিনে বিস্তৃত জায়গা ছিল, কাজকর্ম ছিল না, তাই তারা কাজের সন্ধানে চলে যায়, যেটাকে যাযাবরও বলা হয়। যেমন একজন ভদ্রলোক তার মা বাবাকে কাঁধে বাঁকে করে নিয়ে, সাথে একটা কুকুর আছে, ওর স্ত্রীর কুলে বাচ্চা আছে, মালপত্র নিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। সেটা রামকিঙ্কর বেশ দেখেন, এবং উনি দূরে থেকে কাদা মাটি বালি মিক্স করে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছিলেন বলে কোনো জায়গায় শরীরে কোনো জায়গায় লেবেল নেই। এটা আপনি সহজ পাঠ বইও দেখতে পাবেন। সহজ পাঠ রামকিঙ্কর বেশ ছিলেন একজন আর্ট কলেজের শিক্ষক, ওনার বাড়ি ছিলেন বাঁকুড়া, চাকরি ছিলেন সকালে। এটা হচ্ছে মীরা দেবীর বাড়ির নাম হলো মালঞ্চ শিল্প। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো মেয়ে ছিল না, একটু মেয়ে মীরা দেবী, ওই মীরা দেবীর বাড়ি। তিনটে মেয়ে মানে পাহাড়দের দিক থেকে হাত করা ওটাতে যারা পিএইচডি করছে, আপনি যারা পিএইচডি করছেন তারা একমাত্র কোনো থাকতে পারে। বিশ্বভারতীতে আজ রং খেলা হয়ে গেছে। বিশ্বভারতীতে আজ রং খেলা হয়ে গেল। এটা হচ্ছে আর্ট কলেজের বয়েজ হোস্টেল। এটা হচ্ছে নন্দলাল বসু বাড়ি, এটা নন্দলাল বসুর বাড়ি। সহজ পাঠ যে আমাদের ছোটবেলায় বই ছিল, সেই সহজ পাঠ বইয়ের ছবিগুলো যিনি এঁকেছিলেন তিনি হলেন নন্দলাল বসু। এটা হলেন নন্দলাল বসুর বাড়ি। এটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্র আছে তাদের ছাত্রাবাস, মানে বয়েজ হোস্টেল বলতে পারেন। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি, নাম দেয়া হয়েছে প্রতীচি, লেখাও আছে দেখুন প্রতীচি। এখানে বিশ্বভারতীতে যারা চাকরি করেন, যারা যে প্রফেশনে আছেন, তাদের এখানে সকলের কোয়ার্টার আছে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো ফুল দিয়ে। এখানে গরমকালে থেকে যা আরাম না, কি বলবো, আলাদাই ভাই। ঠান্ডা ঠান্ডা ফুল ফুল পরিবেশ একদম। মানে এত রোদের মধ্যে আমরা ঘোরাফেরা করছি, কিন্তু এত গাছের ছাওয়া আছে যে সেই হারে গরমটা কিন্তু আমাদের লাগছে না, শহরাঞ্চলে লেগে থাকে আর কি। আমরা চলে এসেছি এখন সৃজনী শিল্পগ্রামের কাছে। এক্ষুনি এন্ট্রি নেব। সৃজনী শিল্পগ্রাম, এখানে অনেক ফুড স্টল আছে। রোদে ঘুরে ঘুরে কেউ ক্লান্ত হয়ে গেলে ডাব, আম পোড়ার শরবত, কচি শশা, এই যে দেখুন ডাব, এই যে ডাবের দোকান, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। চলুন আস্তে আস্তে করে এন্ট্রি নিচ্ছি। আর এখানে পলাশ ফুলের মালা ছোট ছোট গ্রামীণ বাচ্চারা সবাই বিক্রি করছে। ওদের কাছ থেকে অনেক নিয়েছি গো, আর নেব না। প্রায় 3-4খানা মতো মালা কিনেছি, কালকেও নিয়েছি, আজও নিয়েছি, যাদের ওদের যেটুকুই একটু হেল্প হয় আর কি নিয়েছি। আর আজকে কিন্তু বিশ্বভারতীতে দোল উৎসব পালন হয়ে গেল, কারণ যদি দোলের দিনই দোল উৎসব পালন করা হয় তো তাহলে এখানে আদার্স বাইরের লোকেরাও তো এখানে ভিজিট করে। দোলের দিনে প্রচুর ভিড় হয়, তো এই ভিড় জিনিসটা এড়াতে ওনারা আজই দোল উৎসব পালন করে নিলেন। চলুন দেখো এন্ট্রি নিচ্ছি। जो फूड अलाउड इनसाइड, বাইরের কোনো খাবার নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। ও সরি, নো ফুড অ্যালাউড ইনসাইড। আমি দেখলাম ফুড অ্যালাউড ইনসাইড। খুব সুন্দর একটা গ্রামীণ বাংলার চিত্র এখানে সব তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এই পাশ দিয়ে এই পাশে দাঁড়াও, এই পাশে দাঁড়াও, এক জায়গায় সব কিছু না।
এটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। একটা বন্ধ রাখ। মানে শহরের একঘেয়ে জীবন থেকে কিছুটা নিস্তার পেতে চলে আসতে পারেন এই গ্রাম বাংলার সুন্দর মনোরম পরিবেশে কিছুদিন কাটিয়ে যেতে। দেখুন কি সুন্দর, মানে ঝাঁ ঝাঁ করে রোদ উঠেছে, কিন্তু গাছের তলাগুলো এলে না এত ঠান্ডা একটা শান্ত শীতল পরিবেশ বলে বোঝাতে পারবো না। দেখেই মনে হচ্ছে না ছুটে চলে আসি। অনেক কিছু দেখার আছে। তোমার মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। দেখুন আগেকার দিনে বিবাহিত মহিলাদের বিয়ের পর পালকি করে নিয়ে যাওয়া হতো, সেখানে স্ট্রাকচারটাই এখানে তুলে ধরা হয়েছে। পালকি, যা আজকের দিনে বিরল। এখন আর এই জিনিস দেখতেই পাবেন না। এটা হচ্ছে টুসু উৎসবের একটা তুলে ধরা হয়েছে, এখানে ডেমো বানিয়ে রাখা হয়েছে। রাঢ় বাংলা শস্য বন্দনার একটি লৌকিক উৎসব হলো টুসু পরব। বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান প্রভৃতি জেলার পৌষ মাসে না টুসু উৎসব অনুষ্ঠিত হয়। টুসু নামটির উদ্ভব নিয়ে নানান মতভেদ আছে। কারো মতে উড়িষ্যার পাহাড়ি অঞ্চলে উষাব্রত পালন করা হয়, এই টুসু এই থেকে টুসুটা এসেছে আর কি নামটা। আবার কেউ বলেন কোনো শব্দ টুসা থেকেও টুসু এসেছে। অদ্ভুতভাবে মিশরের আবার টুসুর দেবতার সঙ্গেও টুসুর মিল আছে। টুসু একটি লৌকিক কিন্তু দেবী। কোথাও টুসুর মূর্তি থাকে, আবার কোথাও নিরাকারেও টুসুর পুজো হয়, মানে কোনো আকার না দিয়ে ফুল পুষ্প এইসব দিয়ে আর কি। শস্য দেবী বলে টুসুর সঙ্গে কোথাও কোথাও লক্ষ্মী প্রতিমারও মিল খুঁজে পাওয়া যায়। চলো কেমন দেখলে জানিও। চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি। দেখুন বন্ধুরা, সৃজনী শিল্পগ্রামের প্রাকৃতিক মনোরম শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশের চিত্র
আপনাদের সামনে তুলে ধরছি। রানী রাসমণি সিরিয়ালটা এই বাড়িটাকে কেন্দ্র করে করা হয়েছিল। বাংলার যে রানী রাসমণি সিরিয়ালটা, এইটা এই বাড়িটাকে কেন্দ্র করে করা হয়েছিল। আমার আচ্ছা আচ্ছা জঙ্গলে বলছে এটা কাজ তৈরি করতে এবং বিক্রি করতে সেই টাকা বহু কাজে লাগায়। সেটা ব্রিটিশ সরকারের নজরে পড়ে এবং তাকে ধরে নিয়ে জেলবন্দি করে জেলবন্দি হয়েছিল। রাঙামাটির রাস্তা আজকাল আর দেখতেই পাওয়া যায় না। রাঙামাটির রাস্তা, ঘন জঙ্গলে ঢাকা রাঙামাটির রাস্তা। আপনারা দেখছেন এটা আমার কুটির সোসাইটি। এটা হলো আমার কুটির সোসাইটি। এই যে আমার মেয়ে যাচ্ছে সামনে, ওখানে হাজব্যান্ড আছে। এখানে একটা রবীন্দ্রনাথের সুন্দর স্ট্যাচু করা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি বিশ্বকবি। আমার কুটির যে প্রদর্শনী কক্ষ, হচ্ছে প্রদর্শনী কক্ষ আমার কুটিরে। এখন ঘড়িতে বাজে দুপুর 2:20। এখন আমরা বনবিথি রিসোর্টে লাঞ্চ করতে চলে এসেছি। তো কালকে প্রথম দিন ছিল শান্তিনিকেতনে, কালকে খেয়েছিলাম রামসাম রেস্টুরেন্টে, আজ চলে এলাম বনবিথির হেঁসেল ঘরে। তো চলুন এখানকার প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশটা। এখানে খুব সুন্দর সাজানো গোছানো রিসোর্টটা, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো।
কি অপূর্ব দেখুন, তাই না? তো খাওয়ার পর রিভিউটা আমি দিয়ে দেবো। এখানের শুনছি টোটো দাদার কাছে এখানের খাবার দাবার নাকি খুবই ভালো। তো খাওয়া দাওয়াটা সারি, খাওয়া দাওয়ার পর এখানকার রিভিউটা, ফিডব্যাকটা আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? এখানে দেখুন এইভাবে খাবার পরিবেশন করেছে। এখানে ছিল মুসুরির ডাল, একটা পকোড়া টাইপের, মানে ভেজ পকোড়া টাইপের, বাঁধাকপি দিয়ে বানিয়েছিল, বেগুন ভাজা ছিল, তার সঙ্গে ছিল চাটনি, পায়েস, আর এখানে বানিয়েছিল ছোলা দিয়ে, তরকারিটার নামটা ভুলে গেছি, পরে বলছি। আর এটা হচ্ছে পোস্ত। আর এখানে আমরা আলাদা করে কাতলা কালিয়া নিয়েছিলাম। আর ডাল তরকারি কিন্তু এখানে আনলিমিটেড, আলাদা করে এই যে কাতলা কালিয়া নিয়েছি। আর ওনারা দিয়েছিলেন ভেজ থালিতে 170 টাকা করে থালি, ভাত, মুসুরির ডাল, একটা পকোড়া টাইপের ভাজা, একটা বেগুন ভাজা, চাটনি, পায়েস আর পোস্ত, আর এটা ছোলা দিয়ে মোচার তরকারি, ছোলা দিয়ে, সরি সেই মুহূর্তে মনে পড়ছিল না। এই যে মেয়েও খাচ্ছে। আর এনাদেরও বিহেভিয়ার খুব ভালো, ডাল তরকারি সব আনলিমিটেড সার্ভ করছে এনার। আর খাওয়া দাওয়াও খুবই টেস্টি। আপনারা এখানেও ট্রাই করতে পারেন, একবার অবশ্যই খেয়ে দেখতে পারেন, খাবার দাবার খুব টেস্টি। এখানে চাটনিটাও খুব সুন্দর ছিল, যেটা রামশ্যাম রেস্টুরেন্টের চাটনিটা শুধু একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো, বাকি রামশ্যাম রেস্টুরেন্টও ভালো, এটাও খুব ভালো। এখন ঘড়িতে বাজে বিকেল 4:30, শান্তিনিকেতনের দ্বিতীয় দিন। চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। এখানে প্রয়োজনীয় সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। যেহেতু এখন বেলা পড়ে এসেছে, এখন কিন্তু অনেক ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে এরা। আর যেহেতু শনি রবিবার নয়, উইকেন্ড নয়, এদের বাজারটাও আজকে একটু ডাউন আছে। তবু দেখো অনেক ভিড় আছে। এখনকার সব মানুষই তো খুব হুচুকে, সবাই জিনিসপত্র কেনে, ঘুরতে বেরোয়। আর এখন উইকেন্ডে নয়, উইকডেজেও সবাই আসছে। এখানে দেখো সব কাঁথা স্টিচের ব্লাউজ, কাঁথা স্টিচের শাড়ি, কত সুন্দর সুন্দর দেখো কুর্তি, কাঁথা স্টিচের। দেখতে পাচ্ছ, দেখো ভালো ভালো কালেকশন সব। এখানকার আঞ্চলিক নৃত্য করছে, এটা একটু তোমাদের সামনে তুলে ধরি। এনাদেরও সারাদিন কত কষ্ট বলুন তো, সেই সকাল থেকে এনারা এইসব সমানে নাচছেন। দেখছিলাম কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলেন এনারা।
জলে কেমন ছিপ দেখো। এটাই কোপাই নদী? হ্যাঁ, এটাই কোপাই নদী। ও, কোপাই নদীটা আমি 3 বার দেখলাম, একটা কঙ্কালতলার ওখানটায় এইটাকে, বাহ। আবার ওই যখন আমারকুটি গেলাম এই যে ওপরে সূর্যাস্তটা সত্যি খুব ভালো লাগছে, এইখান থেকে কবিতাটা লেখা তো, তাই সূর্যাস্ত। এখানে দেখতে এসেছি। আর এটা এই কোপাই নদী। কবিতাটা হুম। আর কোপাই নদীতে এই জায়গাটা এখান একটা থেকে শিবলিঙ্গ এইদিকে দেখুন, জায়গাটাকে দেখেছিল এবং লিখেছিল। এই দেখুন শিবলিঙ্গ উঠেছে। বর্ষাকালে কেমন জল থাকে? প্রচুর জল থাকে দাদা। এই এই যে গাছপালা দেখছেন, ওই যে পিচ রাস্তা, ওই পিচ রাস্তা অবধি জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এর লিখেছিলেন, উপর দিয়ে জল আমাদের বয়। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এই সেই হাঁটু জলের কোপাই নদী। সত্যি হাঁটু জল, বন্ধ ছিল রাস্তা। কিন্তু বর্ষাকালে প্রচুর জল থাকে এর মধ্যে বলছে। প্রচুর জল, ওই জন্য ফাঁক ফাঁক